সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা গত ভিডিওতে দেখেছ যে আমরা পর্যায়ক্রমিক রাজ্য নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ভিডিওতে রাজ্য 4 নাম্বার রাজ্য প্ল্যান্টি নিয়ে আলোচনা করেছি এবং আমরা আজকে জানবো রাজ্য অ্যানিমেলিয়া সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো শুরুতে আমি কালকে যে কথা বলেছিলাম আমি আজকে আবার সেটা বলছি যে সুগঠিত নিউক্লিয়াস কথার অর্থ কি, যে এদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়া এবং কি প্লাস্টিড রয়েছে। ডিএনএ এবং আরএনএ থাকবে, ক্রোমাটিন তন্তু ও নিউক্লিয়ার পর্দা দিয়ে আবৃত থাকবে, রাইবোসোম থাকবে না, সকল ধরনের অঙ্গাণু কি সুগঠিত অবস্থায় থাকবে। এগুলোকে সুগঠিত নিউক্লিয়াস কথার অর্থ। এবং আমি আরেকটা বলেছিলাম যে মাস্ট বি, তুমি যদি যে কোনো রাজ্যের বৈশিষ্ট্য মনে রাখতে চাও তোমাকে যে 3টা বিষয়ে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে গঠন প্রণালী, গঠিত আকার অথবা আকৃতি, খাদ্য গ্রহণ প্রক্রিয়া, বংশবিস্তার বা বিভাজন প্রক্রিয়া। তো চলো আজকে শুরু করা যাক। তাহলে প্রথম আমরা যে টার্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গঠন প্রণালী, গঠিত আকার অথবা আকৃতি। তো চলো এবার শুরু করা যাক। আচ্ছা, অ্যানিমেলিয়া। আচ্ছা, অ্যানিমেলিয়া এই শব্দটা যদি তুমি একটু ভালোভাবে বিশ্লেষণ করো, অ্যানিমেলিয়া শব্দটার মধ্যে কেমন যেন একটা অ্যানিমেল আমরা ওয়ার্ড পাচ্ছি, তাই না? অ্যানিমেল, তোমরা সকলে জানো অ্যানিমেল বলতে কি বোঝায়, পশু বা পাখি, তাই না? পশু পাখি অ্যানিমেল। পশু পাখি অর্থাৎ পশু পাখি কথার অর্থ হচ্ছে যাদের কি মেরুদণ্ড রয়েছে, আবার কিছু কিছু পশু পাখি রয়েছে তাদের কি মেরুদণ্ড বিহীন। তো অ্যানিমেল রাজ্যের কথার অর্থই হচ্ছে যে অ্যানিমেল অর্থাৎ পশু পাখি মেরুদণ্ডী অথবা ও অমেরুদণ্ডী প্রাণী নিয়ে। পশু পাখি আবার 2 ধরনের হতে পারে, একটা হবে মেরুদণ্ডী আর একটা কি হবে অমেরুদণ্ডী। দুই ধরনের, একটা হবে কি মেরুদণ্ডী আর একটা তোমার কি বলছে অমেরুদণ্ডী। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অ্যানিমেল রাজ্যে আমরা কাদেরকে নিয়ে আলোচনা করব, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী কি পশু পাখি বা প্রাণীদের নিয়ে আমরা আলোচনা করব এই রাজ্যে। তো দেখো, শুরুতে আমি যেটা কথা বলেছিলাম যে গঠন প্রণালী, গঠিত আকার অথবা আকৃতি, আমি তোমাদেরকে পুরো টার্মটা ভেঙে বললাম। গঠন প্রণালী, গঠিত আকার অথবা আকৃতি। গঠন প্রণালী কিরকম দেখো, এখানে কি বলছে, নিউক্লিয়াস বিশিষ্ট। অ্যানিমেলিয়া রাজ্যের যারা অন্তর্ভুক্ত থাকবে তারা কি হবে, নিউক্লিয়াস বিশিষ্ট হবে। তোমার যদি মানুষের ক্ষেত্রে খেয়াল করো, আমরা কি মেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত, তার মানে কি মানুষও এর অন্তর্ভুক্ত হবে। তো মানুষ কি নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী, অর্থাৎ দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত হবে। জড় কোষ প্রাচীর, কোষ গহ্বর এবং প্লাস্টিড নেই। এদের ক্ষেত্রে কি থাকবে না, জড় কি কোষ প্রাচীর থাকবে না, কোষের যে প্রাচীরটা সেটাকে কোষ প্রাচীর বলা হয় থাকে, কোষ গহ্বর, কোষের ভিতরে এক ধরনের গহ্বর থাকে। আমি যদি তোমাদেরকে একটা কোষের ছবি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এটা মূলত মনে করো যে একটা কোষ, এর ভিতরে এরকম একটা গহ্বর থাকে যেটাকে কোষ গহ্বর বলা হয়ে থাকে, এবং এর পাশে এক ধরনের প্রাচীর থাকে এই সাইড দিয়ে। এই প্রাচীরটাকে কি বলা হয় জানো, কোষ প্রাচীর। কোষের যে প্রাচীরটা সেটাকে বলা হয় যে কি, কোষ প্রাচীর। তো দেখো, তাহলে কোষ গহ্বর বলতে কি বোঝাচ্ছে, মনে করো একটা কোষ, এই কোষের ভিতরে এক ধরনের গহ্বর থাকে, এরকম গহ্বর এখন কিসের কাজ করে, তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া কোষের গহ্বরটা আসলে কি কাজ করে। কোষের গহ্বরটা মূলত কোষের ভিতরে বিভিন্ন ধরনের তরল পদার্থ যেগুলো থাকে, এই তরল পদার্থগুলো কি কোষ গহ্বর। তুমি যে আমরা সকলে জানি যে গহ্বর কথার অর্থ কি জানো, এই গহ্বর কথার অর্থ হচ্ছে ফাঁকা জায়গা।
দেখো, গহ্বর কথার অর্থ হচ্ছে কি ফাঁকা স্থান, যেখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, কোষ গহ্বর। তাহলে কোষের ভিতরে একটা গহ্বর বা ফাঁকা জায়গা রয়েছে, যেটাকে কোষ গহ্বর বলা হয়ে থাকে। এই কোষ গহ্বরের ভিতরে মূলত কোষের বিভিন্ন ধরনের তরল পদার্থ যেগুলো থাকে সেগুলো এই কোষ গহ্বরের ভিতরে জমা থাকে। এছাড়াও কোষ গহ্বর আরও এক ধরনের কাজ করে, সেটা হচ্ছে কোষের পিএইচ। তোমরা সকলেই জানো যে এখানে একটা পিএইচ টার্ম রয়েছে, পিএইচ যেটাকে আমরা বলি। এই কোষের পিএইচটাকে রক্ষা করে কিন্তু কোষ গহ্বর। কীরকমভাবে রক্ষা করতে পারে? যেমন কোষের যখন তোমার অম্লত্ব বেড়ে যায়, তখন কোষ গহ্বর থেকে এক ধরনের ক্ষার নির্গত হয় এবং অম্ল আর ক্ষারকে কী করে? প্রশমিত করে দেয়। তার মানে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে কি অম্ল এবং ক্ষারত্বের সাম্য অবস্থা বা সমতা রক্ষা করে কি কোষ গহ্বর। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোষের ভিতরে এক ধরনের গহ্বর থাকে, সেটাকে কোষ গহ্বর বলা হয়ে থাকে। তার মানে জড় কোষ প্রাচীর, কোষ গহ্বর এবং প্লাস্টিড নেই। এখন আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এই যে জড় কোষ প্রাচীর, কোষ গহ্বর এবং প্লাস্টিড, দেখো এই সবগুলো কিন্তু কি জানো তোমার উদ্ভিদ কোষের অন্তর্ভুক্ত। উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে না? জড় কোষ প্রাচীর থাকে না, তারপরে হচ্ছে তোমার প্লাস্টিড থাকে না, এবং কি কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর থাকে, এগুলো উদ্ভিদ কোষের অন্তর্ভুক্ত। কোষ প্রাচীরও ওটা উদ্ভিদ কোষের অন্তর্ভুক্ত, কোষ গহ্বর আবার প্লাস্টিড, এই তিনটা জিনিসই হচ্ছে তোমার উদ্ভিদ কোষের অন্তর্ভুক্ত। এদের সঙ্গে প্রাণীর কোনো সম্পর্ক নেই। যেহেতু আমরা এখানে প্রাণী অর্থাৎ অ্যানিম্যাল, পশু পাখি বা প্রাণী নিয়ে কথা বলছি, তার মানে এখানে কি থাকবে না? প্লাস্টিড থাকবে না, জড় কোষ প্রাচীর থাকবে না এবং কোষ গহ্বর। তোমাদেরকে এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। এরা শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়, কোনো প্রাণীর ক্ষেত্রে পাওয়া যায় না। তারপর দেখো পরের যে গঠন প্রণালীটা বলছে সেটা হচ্ছে এরা হচ্ছে হেটারোট্রফিক। হেটারোট্রফিক কথার অর্থ হচ্ছে যে এরা খাদ্য গলধকরণ করে খায়। গলধকরণ বলতে যে খাদ্য চিবিয়ে গিলে খায়, চিবিয়ে গিলে খায় বা যেটাকে গলধকরণ বলা হয়ে থাকে। মানে খাদ্যটা চিবায়, চিবানোর পর কী করে? গলধকরণ করে। আমরা কিন্তু মানুষের অন্তর্ভুক্ত। আমরা যখন যে কোনো খাবার খাই তখন কিন্তু আমরা প্রথমে কী করি? দাঁত দিয়ে খাদ্যটাকে কী করে? পেস্ট করে ফেলি, তারপরে আমরা কি খাদ্যটাকে গলধকরণ করে ফেলি। এজন্য বলছে যে হেটারোট্রফিক কথা অর্থ হচ্ছে যেটা চিবিয়ে গলধকরণ করে এবং এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। জটিল টিস্যুতন্ত্রটা কীরকম? জটিল টিস্যুতন্ত্র অর্থাৎ আমরা এর আগের রাজ্যগুলো দেখেছি, মহেন্দ্র রাজ্যের বৈশিষ্ট্য কী ছিল? এরা এককোষী। তারপরে তোমার প্রোটিস্টে কী ছিল? এরা এককোষী অথবা বহুকোষী হতে পারে। আমরা ফাঞ্জাই দেখেছি, প্লান্টি দেখেছি এবং অ্যানিমেলে দেখব। প্লান্টিতে আমরা কিন্তু জটিল টিস্যুতন্ত্র পেয়েছিলাম। আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যারা উন্নত প্রাণী বলতে হচ্ছে যারা তোমার উন্নত লেভেল বলতে বোঝাচ্ছে যে মনে করো যে সকল প্রাণীরা একটা মানে আমরা যাদেরকে একটা মানে পর্যায় হিসেবে গণনা করা বলতে কীরকম বোঝাচ্ছে যে টোটাল কথা হচ্ছে যে আমরা যাদেরকে গণনার ভিতরে নেই। যেমন তুমি যদি একটা খেয়াল করো, আমরা কি প্রোটোজোয়া, তারপরে মনেরা, আমরা কি এগুলোকে গণনার ভিতরে নেই? না, নেই না। এদেরকে আমরা কি অণুজীব হিসেবে গণনা করি? কী হিসেবে গণনা করি? অণুজীব হিসেবে। কিন্তু আমরা একটা গাছপালা অথবা মানুষকে আমরা কি একটা পূর্ণাঙ্গ, তার একটা কী রয়েছে? অবয়ব রয়েছে, তাকে একটা আমরা তার নিজের একটা পরিচয় হিসেবে, যেমন কাঁঠাল গাছকে আমরা কি তাকে নিজস্ব পরিচয় দিয়েছি যেটা একটা কাঁঠাল গাছ, সেরকমভাবে যাদের সুস্পষ্ট পরিচয় রয়েছে তারা হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাদের ক্ষেত্রে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান বা যারা উন্নত প্রকৃতির বলতে আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে প্রথমে এসেছিল কারা? অণুজীবরা। এবং অণুজীব থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে কি এসেছিল? অণুজীবের পরে তোমার হচ্ছে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, এভাবেই পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে কি চলে এসেছে? মানুষ চলে এসেছে, এরকম বিজ্ঞানীরা ধারণা করেন। এরকম এবার তুমি ক্ষুদ্র একটা অণুজীব ছিল মনেরা অথবা সেখান থেকে ভাইরাস চলে এসেছে, সেখান থেকে ব্যাকটেরিয়া, সেখান থেকে মানুষ, এরকমভাবে পর্যায়ক্রমে একটা সাইকেল চলে এসেছে। বিজ্ঞানীরা এটা ধারণা করে থাকেন, কিন্তু এটা কতটুকু সত্য সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। দেখো আমি সেটাই বলছি যে যারা উন্নত প্রকৃতি তাদের ক্ষেত্রে কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকবে। এবং পরের ইয়াটার দিকে আমরা যেটা দেখেছিলাম তার মানে গঠন প্রণালীর মধ্যে আমরা মূলত এই বৈশিষ্ট্যগুলোই দেখলাম। গঠন প্রণালীর মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখলাম? এর নিউক্লিয়াস বিশিষ্ট হবে, বহুকোষী হবে, সুগঠিত নিউক্লিয়াস। এবার এখানে একটা কথা রয়েছে যে ভাইয়া সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট নাকি শুধু নিউক্লিয়াস বিশিষ্ট? আমি তোমাদেরকে সে প্রশ্নের উত্তরটা দিচ্ছি। মানুষ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, কিন্তু
আমি তোমাদেরকে বলেছিলাম যে সুগঠিত নিউক্লিয়াসের ভিতরে এই কয়েকটা বৈশিষ্ট্য থাকবে, কিন্তু মানুষের ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম থাকে। ব্যতিক্রম থাকে বলতে কী কী থাকে আমি তোমাদেরকে বলছি। মানুষের দেহে প্লাস্টিক থাকে না। প্লাস্টিড কথার অর্থ হচ্ছে যাদের দেহে প্লাস্টিড থাকবেই তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারবে। মানুষ কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে? না। তোমরা সকলে জানো মানুষ কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে না, উদ্ভিদ করে থাকে। তার মানে কি মানুষের দেহে কি থাকবে না? কোনো প্লাস্টিড থাকবে না। দেহের ডিএনএ আরএনএ থাকবে, ক্রোমাটিন তন্তু নিউক্লিয়ার পর্দা আবৃত থাকবে, রাইবোসোম থাকবে না। এই কথাটা হচ্ছে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ মানুষের ক্ষেত্রে রাইবোসোম থাকবে এবং সকল ধরনের অঙ্গাণু সুগঠিত। তার মানে এই দুইটা পয়েন্ট আমরা দেখলাম কি এখানে প্লাস্টিড মানুষের ক্ষেত্রে কি থাকবে না? থাকবে না, প্লাস্টিড থাকবে না এবং কি থাকবে? রাইবোসোম থাকবে। সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে এই দুইটা এখানে ব্যতিক্রম দেখা দিবে। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে প্ল্যান্টের মধ্যে আমরা একটা ব্যতিক্রম দেখেছিলাম, ঠিক সুগঠিত নিউক্লিয়াসের ভিতরে আমরা কি দেখলাম? যে দুইটা ব্যতিক্রম দেখলাম। তার মধ্যে কি থাকে না? শুধু প্লাস্টিড থাকে না, প্লাস কি রাইবোসোম থাকবে। অন্য ক্ষেত্রে রাইবোসোম থাকে না, কিন্তু এক্ষেত্রে রাইবোসোম থাকবে। তো দেখো, আমি আশা করি তোমরা সুগঠিত নিউক্লিয়াস মানুষের ক্ষেত্রে বুঝতে পারছো। তারপরে বহুকোষে বলেছিলাম জড় কোষ প্রাচীর, অর্থাৎ কোষের যে প্রাচীরটা, চারদিকে যে প্রাচীরটা রয়েছে এই প্রাচীরটি কি থাকবে না? জড় থাকবে না, তার মানে কি থাকবে? পাতলা থাকবে। তারপরে তোমার কোষ গহ্বর, আমি কোষ গহ্বরের ওই স্থানটা বলেছিলাম, তারপরে প্লাস্টিড নেই। তারপরে হেটারোট্রফিক, চিবিয়ে গলদকরণ করে, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, আমি সেটাও বুঝিয়ে বলেছি। এবার আমাদের আসো তাহলে গঠন প্রণালীটা আমরা আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছি। 2 নম্বরটা হচ্ছে খাদ্য গ্রহণ প্রক্রিয়া। আচ্ছা, এখন বলো তো মানুষ কীভাবে খাদ্য গ্রহণ করে থাকে? আমরা একটু আগে দেখলাম যে মানুষ খাদ্য গ্রহণ প্রক্রিয়া কীভাবে করে থাকে? গলদকরণ করে থাকে। তার মানে মানুষ হেটারোট্রফিক, চিবিয়ে খাদ্য, মানে কী করে যে খাদ্য চিবিয়ে গলদকরণ করে থাকে। তার মানে মানুষ হচ্ছে হেটারোট্রফিক। খাদ্য গ্রহণ প্রক্রিয়াটি কীরকম? হেটারোট্রফিক। তারপরে আমরা থার্ড যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বংশবিস্তার অথবা বিভাজন। বংশবিস্তার, তাহলে মানুষ কীভাবে বংশবিস্তার করে? আসলে সে প্রশ্নের উত্তরটা আমরা এখন জানবো। মানুষ কি যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে, যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে। যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশবিস্তার করে। আমি তোমাদেরকে কালকেও এটা বলেছিলাম যে ভাইয়া যৌন জনন প্রক্রিয়াটা কীরকম। যেমন আমরা সকলে জানি, যেমন যে পিতা এবং মাতা, পিতা এবং মাতা। দেখো, পিতার কাছ থেকে আমাদের কি আসবে? শুক্রাণু। এবং মায়ের কাছ থেকে আমরা কি পাবো? ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো মিলিত হয়ে কি হবে? জাইগোট গঠন করবে। তাহলে কি পিতার কাছ থেকে আমরা কি পেয়েছি? শুক্রাণু, মাতার কাছ থেকে ডিম্বাণু, এই দুইটা মিলিত হয়ে কি জাইগোট গঠন হবে। শুক্রাণু এবং ডিম্বাণু পাওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে যৌনজন প্রক্রিয়া বলা হয়ে থাকে। যৌনজন প্রক্রিয়ার মাধ্যমে এরা কি করে? বংশ বিস্তার করে। তারপর কি বলছে? যে ডিপ্লয়েড পুরুষ ও হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। ডিপ্লয়েড পুরুষ এবং হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট বলতে কি বোঝায় আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, যখন পিতার দেহে এখানে থাকে, যখন ক্রোমোসোম থাকে কীরকম জানো? এখানে ক্রোমোসোম থাকে কিন্তু হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, টয়েস এন ক্রোমোসোম থাকে। এবং মাতার কাছ থেকে ক্রোমোসোম থাকে কি? হ্যাপ্লয়েড। এবং এই ডিপ্লয়েড ক্রোমোসোম থেকে শুধুমাত্র একটা ক্রোমোসোম এখানে আসবে, অর্থাৎ এন আসবে, এবং মাতার কাছ থেকে পুরো এন সংখ্যক ক্রোমোসোমে আসবে। তাহলে এন এবং এন জাইগোট কত হবে? টয়েস এন। এটাই বলছে যে ডিপ্লয়েড পুরুষ এবং হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট উৎপন্ন করে। পুরুষ কী করে? ডিপ্লয়েড, এবং স্ত্রী কী করে? হ্যাপ্লয়েড, এন সংখ্যক। এখানে কিন্তু এন সংখ্যক দ্বারাই বোঝানো হয়ে থাকে। হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট উৎপন্ন করে। গ্যামেট কথা অর্থ হচ্ছে যে তোমার জাইগোট। এই জাইগোটটাকে বলে তখন গ্রামেট বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে। এখন ভ্রূণীয় স্তর কীভাবে সৃষ্টি হবে এই বিষয়ে আমি তোমাদেরকে বলবো। তাহলে তোমরা এখানে জাইগোটটা আশা করি বুঝতে পেরেছো যে পিতার কাছ থেকে এন সংখ্যক কী আসে? শুক্রাণু, এবং মাতার কাছ থেকে এন সংখ্যক কি? ডিম্বাণু আসে। ডিম্বাণু আসার কারণে দুইটা মিলিত হয় কত হয়? টয়েস এন হয়ে যায়। আচ্ছা, এই টয়েস এন জাইগোট। এখন জাইগোটটা কি করেছে না পরবর্তীতে আবার বিভাজিত হয়। কীভাবে বিভাজিত হয় আমি তোমাদেরকে বলছি। দেখো, এখানে দেখো কীভাবে বিভাজিত হয় বলছি আমি তোমাদেরকে। জাইগোট, এই জাইগোট যেটা থাকে, জাইগোটটা কিন্তু কত সংখ্যক থাকলো আমাদের? টয়েস এন।
এই জাইগোটটা পরবর্তীতে 3টা স্টেপের মধ্য দিয়ে যায়। এই 3টা স্তরকে ভ্রূণীয় স্তর বলা হয় থাকে। কি কি? সেটা হচ্ছে মরুলা, ব্লাস্টুলা, মৌলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা। এই 3টা স্টেপের মধ্যে দিয়ে যায়। একটা হচ্ছে মরুলা, ব্যাস্ট্রুলা, আর একটা তোমাকে বলছে গ্যাস্ট্রুলা। এখন জাইগোটটা তৈরি হলো, অর্থাৎ পিতার কাছ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় কি হলো? জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা পরবর্তীতে মরুলা কিরকম জানো? তোমরা এইরকম দেখে থাকবে গ্রামে গঞ্জে, আমরা যেটাকে মোয়া বলে থাকি। এই মোয়ার মতো আকার ধারণ করবে। তোমরা দেখো না যে অসংখ্য মুড়ির দানাগুলো নিয়ে যখন মোয়া গঠন হয় গুড় দিয়ে, ঠিক মৌলাটা হচ্ছে মোয়ার মতো গঠন করবে। মোয়া, সে মোয়ার পরে একটা গ্যাস্ট্রুলা স্তর তৈরি হবে। এই মোয়াটা যখন ধীরে ধীরে একটা বড় আকার ধারণ করবে, তখন সেটা কি হবে জানো? ব্যাস্টুলায় পরিণত হবে। এবং পরবর্তীতে এই মোয়ার ভিতরে এক ধরনের ফাঁকা স্থান তৈরি হবে। এগুলো একদিকে সরে যাবে এবং একটা ফাঁকা স্থান তৈরি হবে। এটাকে বলা হয় থাকে গ্যাস্ট্রুলা। তাহলে আমি আশা করি তোমরা মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলাটাকে ভ্রূণীয় স্তর বলা হয় থাকে। ভ্রূণের 3টা স্তর, কারণ এখান থেকে আমাদের জাইগোট, মানবদেহের প্রথম ভ্রূণ হচ্ছে কি? জাইগোট। আমাদের প্রথম মনে রাখবা, এখান থেকে আমাদের কি তৈরি হলো? মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা। এই 3টাকে ভ্রূণ স্তর বলা হয়ে থাকে। তো সেটাই বলছে যে ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে। আমরা সকলে জানি মানুষের ক্ষেত্রে অথবা যারা মেরুদণ্ডী প্রাণী, তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই 3টা স্টেপের মধ্য দিয়ে ভ্রূণটাকে যেতে হয়। আমি আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এখন যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, তার মানে আমাদের তৃতীয় পয়েন্টটা বংশ বিস্তার বা বিভাজন, আমরা এটাও কি পেয়ে গেলাম। তারপরে উদাহরণ কি কি রয়েছে? যেমন সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। সকল কি? মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। এখানে একটা কথা রয়েছে যে প্রোটোজোয়া ব্যতীত। এখানে বলা হয়েছিল যে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। কারণ প্রোটোজোয়াকে তোমার সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী কোনোটারই অন্তর্ভুক্ত নয় প্রোটোজোয়া। যার জন্য বলা হয় থাকে সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী প্রোটোজোয়া ব্যতীত। আমি আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। আমি ওদেরকে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বলেছিলাম। তো দেখো, এরপরে আরেকটা যে নোটস বিষয় রয়েছে যে টমাস কেলভিন স্মিথ নামে একজন বিজ্ঞানী, তিনি মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 2004 সালে তিনি কি করেন? যে আমরা জীবজগতের রাজ্যের 2 নম্বর রাজ্য কি বলেছিলাম? প্রোটিস্টা। এই প্রোটিস্টাকে তিনি প্রোটোজোয়া এবং কেমিস্টা, এই 2টা রাজ্যের অন্তর্ভুক্ত করেন, বা এই 2টা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে প্রোটোজোয়া, আর একটা তোমার কি বলছে? কেমিস্টা। এই 2টা ভাগে ভাগ করেন এবং মনের যে রাজ্যটা ছিল, সেই মনের রাজ্যটাকে তিনি ব্যাকটেরিয়া রাজ্যে অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ প্রোটিস্টাকে 2 ভাগে ভাগ করেন, প্রোটোজোয়া এবং কেমিস্টা, এবং মনেরাকে তিনি কি করেন? যে ব্যাকটেরিয়া রাজ্যে ভাগ করেন। আমরা জেনেছিলাম কি ব্যাকটেরিয়া হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত, কিন্তু পরবর্তীতে কোন বিজ্ঞানী? যে টমাস ক্যালভিন স্মিথ, তিনি কি করেন? যে মনের রাজ্যকেই ব্যাকটেরিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করে দেন, মানে পুরোটাই কি চেঞ্জ করে দিয়েছেন। প্রোটিস্টা এবং কেমিস্টা এই 2টা ভাগে ভাগ করলেন এবং এটাকে এইভাবে কনভার্ট করলেন। আমি আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে টোটাল রাজ্য দাঁড়ালো কটার জন্য? 6টা রাজ্য। আমরা একে 5টা রাজ্য পড়েছিলাম, কিন্তু এখন টোটাল রাজ্য দাঁড়ালো কয়টা? 6টা রাজ্য। কারণ এখানে 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমি আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো বিষয় বুঝতে না পারো বা অসুবিধা হয়, তোমরা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমরা তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।